গল্পকথনে আপনারা শুনছেন ওয়েস্টার্ন সিরিজ থেকে গল্প শেষ জংশন। আজকে ৭ম পর্ব। পরদিন সকালে ব্যাননের যখন ঘুম ভাঙল, চোখ খুলে দেখল চমৎকার একটা বিছানায় শুয়ে আছে ও। জানালার পর্দা ভেদ করে সূর্যের আলো এসে পড়েছে ঘরে। এক রাত ঘুমিয়েই মাথাটা পরিষ্কার লাগছে ওর। মনে পড়ে গেল কোথায় আছে ও। মাথাটা একটু একটু ব্যথা করছে, তেমন কিছু না। থুতনির তলা থেকে শুরু করে কে যেন গোটা মাথা ব্যান্ডেজ করে দিয়েছে। বিছানায় উঠে বসল ব্যানন। অবাক হয়ে গেল, শরীরে যথেষ্ট বল পাচ্ছে, তবে উঠে বসার সঙ্গে সঙ্গে মাথার দপদপে ব্যথাটা বেড়েছে। চোখ মুচকে গেল ব্যথায়। মনে পড়ল আধো জাগরণে দেখছে ওর উপর ঝুঁকে আছে ডাক্তার কুক। সেজকেও দেখছে তখন। আবছাভাবে মনে হচ্ছে ব্ল্যাকজ্যাক, ডাকাত আর টম গ্রোভারের ব্যাপারে কী সব আলোচনা করছিল দুজনে। স্পষ্ট করে কিছু মনে পড়ল না। মনে করার চেষ্টা করল ব্যানন। টুকরো টুকরো তথ্য একসঙ্গে গেঁথে বোঝার চেষ্টা করল কি বলছিল ডাক্তার আর সেজ। কিন্তু বেশিক্ষণ ভাববার সময় পেল না ও। পর্দা ঠেলে সরিয়ে একটা ট্রে নিয়ে ঘরে ঢুকল সেজ। সকালের নাস্তা নিয়ে এসেছে। ব্যাননকে জেগে থাকতে দেখে মিষ্টি করে হাসল। বলল, আজকে তোমাকে অনেক তাজা দেখাচ্ছে। শরীরও ভালো লাগছে আমার, বলল ব্যানন। খিদে লেগেছে? ট্রেটা বিছানার পাশে রাখল সেজ। সপ্রতিভ আচরণ। ব্যাননের উপর কোনো রাগ নেই। মনের মানুষ নিয়ে মনে আর কোনো দ্বিধাও নেই। রবার্ট বলল, খিদে লাগলে ধরে নিতে হবে বিপদ কেটে গেছে। হাসল ব্যানন। প্যাট পিট সব এক হয়ে গেল, আর তুমি বলছো খিদে লেগেছে কি না? সেজের চোখের নিচে কালি পড়েছে, তবে প্রাণ খোলা হাসছে মেয়েটা। ব্যাননকে খাওয়া শুরু করতে দেখে বলল, বাবার চেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছ তুমি। ভ্রু কুচকে গেল ব্যাননের। মিস্টার গ্রোভার আহত হয়েছে? সামান্য আঘাত, রবার্ট বলেছে। কাল রাতে ডাকাতি হয়েছে স্টেশনে। কারা যেন রেলবোর্ডের মজুদদের বেতন কেড়ে নিয়ে গেছে। রবার্ট গিয়ে দেখে খোলা সিন্দুকের কাছে মেঝেতে পড়ে আছে অজ্ঞান হয়ে বাবা। বাবার ধারণা ব্ল্যাকজ্যাকের এক সাংঘাত কাণ্ডটি ঘটিয়েছে। ধীরে সুস্থে চমৎকার কফিটা শেষ করল ব্যানন। মুখ মুছছে এমন সময়ে ঘরে ঢুকল ডাক্তার কুক। বিছানার পাশে দাঁড়িয়ে ব্যাননের কবজি চেপে ধরে পালস দেখল সে। ডাক্তারের চেহারায় হতাশা আর ক্লান্তি সুস্পষ্ট ছাপ ফেলেছে। ঘুম ভেঙেছে যখন, তখন আর চিনতে নেই, বলল ডাক্তার। তবে এখনই ছুটোছুটি শুরু করতে যেও না। বাজেভাবে আহত হয়েছে তুমি। গলিটা আর আধ ইঞ্চি নিচে এলেই ঠুস। দুহাত দিয়ে দেখালো ডাক্তার। ব্যাননের মাথাটা কিভাবে পাকা তরমুজের মতো ফাটত। মার্টিন হেডের কথা মনে পড়ল ব্যাননের। এরা কিছু কি বলতে পারবে? ব্যানন কিছু বলার আগেই কাঁধ ঝাঁকালো ডাক্তার। এখানে আমার কাজ শেষ। মিস্টার গ্রোভারেরও ডেজার্ট লাইনের স্বপ্ন ধুলোয় মিশে গেছে। কেন? ভ্রু কুচকে গেল ব্যাননের। বেতন চুরি যাওয়ায়? ক্লান্ত একটা ভঙ্গি করল ডাক্তার। আহা, শুধু তাই নয়, এখানে যা ঘটেছে সব মিলিয়ে এমনভাবে সব শেষ হলো আসলে। চুপ করে থাকলো সে কিছুক্ষণ, তারপর তিক্ত গলায় বলল, ট্র্যাকটাউনের ফোরম্যান এখন লাশ। মাইক ফ্যানাগান আসলে ওই কোনো মতে ধরে রেখেছিল বেতন নেওয়া পাওয়া মজুরদের। গতকাল ট্র্যাকডাউনে গিয়েছিল ব্ল্যাকজ্যাক স্মিথ। অপমান করে সে ফ্যানাগানকে, ডুয়েলে নামায়। ঠান্ডা মাথায় লোকটাকে হত্যা করেছে ব্ল্যাকজ্যাক। খুন করার পর অর্ধেক মজুরকে ভয় দেখিয়ে তাড়িয়ে তার দলের লোকেরা। সবাইকে তারা বলেছে যে ডেজার্ট লাইনের সম্ভাবনা নেই, বেতন পাবে না তারা কেউই। রেলরোড ফতুর হয়ে গেছে। বাকি অর্ধেক যারা আছে তারাও থাকবে না আর 2-1 দিন পর। হয়তো আজকেই খবর পৌঁছে যাবে যে বেতন ডাকাতি হয়ে গেছে। তাহলেই সব আশা শেষ। সেজের দিকে তাকালো ব্যানন। তোমার বাবা কোথায়? পাশের ঘরে। দ্বিধা করল সেজ। বাবা সমস্ত টাকা রেল রোডের শেয়ারে খাটিয়েছে, সেজন্যই বোধহয় এত ভেঙে পড়েছে। তার সঙ্গে আমার কথা ছিল, নিচু স্বরে বলল ব্যানন। অপেক্ষা করল ব্যানন সেজ ঘর ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত। তারপর বিছানার চাদর গায়ে জড়িয়ে নেমে পড়ল খাট থেকে। দ্রুত হাতে কাপড় চোপড় পরে নিল। মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে বটে, কিন্তু গান বেল্ট পরতেই নিজেকে ওর সম্পূর্ণ সুস্থ মনে হলো। চোখে শ্রদ্ধা নিয়ে ব্যাননকে দেখল রবার্ট কুক।
ধীরে ধীরে বলল, ব্ল্যাকজ্যাক সারা শহরে তোমাকে খুঁজে বেড়াচ্ছে। ও জানে তুমি কে। আমি কে? তুমি এক সময়ের আউটল রক ব্যানন। এখানে এসেছে ইউএস মার্শাল অফিস থেকে বিশেষ একটা কাজে। বিশেষ কাজটা হচ্ছে ক্রিস লংলেকারের মেয়ে আর বউকে উদ্ধার করা। ফুলটনে শান্তি রক্ষাও এক অর্থে তোমার এখতিয়ারে পড়ে। এত সব জানলে কোত্থেকে? তুমি যখন অজ্ঞান ছিলে তোমার পকেট হাতরে কাগজপত্রগুলো একটু চোখ বুলিয়েছি। অন্যমনস্কভাবে কথাগুলো শুনল ব্যানন। পূর্ণ মনোযোগ ওর অস্ত্রের প্রতি। দুটো 6 গানই পরক্ষরে দেখল। এখন কেউ ওর পরিচয় জানল কি জানল না, তাতে কিছুই আসে যায় না। সামনাসামনি হবার সময় হয়ে গেছে। ফলাফলই বলবে দুনিয়ার বুকে রক ব্যানন থাকবে নাকি ব্ল্যাকজ্যাক স্মিথ। ওরা মেলভিনের অফিস ভেঙে দিয়েছে, জানালো ডাক্তার। কার্লসনকে হুঁশিয়ারি দিয়েছে, বলেছে জানে বাঁচতে চাইলে শহর থেকে চলে যেতে হবে তাকে। তিক্ত হাসল ডাক্তার। খামোকা একে তাকে ভয় দেখাচ্ছে ব্ল্যাকজ্যাক। রেলরোড না থাকলে এমনিতেই ফুলটনের 80% লোক চলে যাবে অন্য কোথাও। অস্ত্র চেক করা হয়ে গেছে। গান বেল্ট পরে নিয়ে ড্র করল ও 2 হাতে। পরপর কয়েকবার কাজটা করার ফাঁকে জিজ্ঞেস করল, মার্টিন হেডের খবর জানো? হেডকে ফুলটনের মার্শাল করা হয়েছিল। তোমার বন্ধু ছিল লোকটা? ভ্রুকুচকে জিজ্ঞেস করল ডাক্তার। ব্যানন মাথা দোলালো, বলল, বোধহয় সেজন্যই তাকে মেরে ফেলেছে ব্ল্যাকজ্যাক স্মিথ। পেকোসবারের সামনে ওদের মধ্যে গোলাগুলি হয়। চুপ হয়ে গেল ব্যানন। খবরটা আচম্বিতে পেয়ে কেমন যেন লাগল। গানম্যানের মৃত্যু গুলিতেই হয়, এটাই তো স্বাভাবিক। নিজের পরিণতি শুধু বদলেছে মার্টিন। বিছানায় মরার বদলে পুরুষের মতো মরেছে। ওরা 3 জন একসঙ্গে ফুলটনে এসেছিল। স্মৃতিটাও এখনো জলজল করছে মনে। একই উদ্দেশ্য ছিল 3 জনের, খুনিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। 3 জনের মধ্যে এখন ওরা 2 জন বেঁচে আছে। টম গ্রুবারকে বিছানাতেই পেল ব্যানন। ওকে মেয়ের পেছনে ঢুকতে দেখে বিছানায় আধ বসা হলো সে। একটা চেয়ারে বসতে ইশারা করল। বসল ব্যানন। ডাক্তার বিছানার পাশে দাঁড়ালো। সরাসরি কাজের কথা পারল ও। আমি একটু পরে চলে যাব মিস্টার গ্রোভার। যাওয়ার আগে জানতে এলাম আমার কাছে কোনো খবর এসেছে কিনা। এসেছে কাল রাতে। ব্ল্যাকজ্যাকের লোক ঘাড়ের উপর দাঁড়িয়েছিল। আসল মেসেজটা আমি লিখিনি। একটু চুপ করল গ্রোভার। মেসেজটা কি ছিল ভেবে নিয়ে বলল, জন ওয়েনের কোনো ভাই ছিল না। আর অন্য মেসেজটা জবাব আসেনি? ভ্রু কুচকাল গ্রোভার। ওহো, এসেছে। ক্রিস লংলেকার ওস্টিনে নেই। কেউ জানে না সে কোথায় গেছে। আর রেল রোডের অবস্থা ভালো নয়। ডেজার্ট লাইনের জন্য আগেই জমি কেনা হয়নি। হয়তো লাইন বসাতে বসাতে জমি কেনার কথা ভেবেছে লংলেকার। প্রভাবশালী লোক সে, সরকার তাকে ফেরাবে না। গম্ভীর চেহারার কথাগুলো শুনল ব্যানন। দেখে মনে হলো জবাবগুলো এমন হবে সেটা ও আগে আন্দাজ করতে পেরেছিল। উঠে দাঁড়ালো, দরজার দিকে পা বাড়ালো অন্যমনস্ক ভঙ্গিতে। ব্যানন, পেছন থেকে ডাকলো গ্রোভার। কথাটা কাউকে বলিনি, এমনকি সেজকেও নয়। কিন্তু কাল রাতে বেতনের যে বাক্সটা এসেছে ওটার ভেতরে টাকা ছিল না, ছিল কিছু পুরনো খবরের কাগজ। অজ্ঞান হয়ে যাবার আগে বাক্সটা খুলেছিলাম আমি। আস্তে আস্তে সবই পরিষ্কার বোঝা যাচ্ছে। গম্ভীর চেহারায় গ্রোভারকে কিছুক্ষণ দেখল ব্যানন দরজার কাছে দাঁড়িয়ে। তারপর ঘর ছেড়ে বেরিয়ে আসার আগে বলল, ধন্যবাদ মিস্টার গ্রোভার, আমার অনেক উপকার হলো। ওর পাশে এসে দাঁড়ালো সেজ। ব্যাননের বাহুতে হাত রাখল। ব্যানন, বাইরে যাওয়ার মতো সুস্থ না তুমি। রবার্ট বলল ব্ল্যাকজ্যাক স্মিথ তোমাকে খুঁজছে। আমি ওকে বেশিক্ষণ অপেক্ষা করে রাখতে চাই না, গম্ভীর স্বরে বলল ও। স্মিথ হেসে নরম গলায় বলল, ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করব না মিস গ্রোভার। অনেক করেছো তুমি আমার জন্যে। তোমরা সাহায্য না করলে এতক্ষণে মরে ভূত হয়ে যেতাম। দরজা দিয়ে বেরিয়ে গেল ব্যানন। সেজের পাশে এসে দাঁড়ালো ডাক্তার রবার্ট কুক। সেজের কাঁধ জড়িয়ে ধরল। সেজের চোখে পানি। ডাক্তারের বুকে মুখ গুঁজল। বিড়বিড় করে বলল, ও রবার্ট। হিংসা অনুভব করল না ডাক্তার, করুণা হলো ওর। মৃত্যুর মুখোমুখি হতে যাচ্ছে আহত লোকটা। ফুলটনের বাতাসে মৃত্যুর গন্ধ।
রাস্তায় এখানে ওখানে পানি জমে ছোট ছোট ডোবা তৈরি হয়েছে। ওগুলোতে সূর্যের আলো পড়ে হাজারো রং প্রতিফলিত হচ্ছে। রঙগুলো কাঠের বাড়ি ঘরের দেয়ালে নানা আলপনা এঁকেছে। শেরিফের অফিসের সামনে হিচড়েকে স্পিডিকে রেখে নামল ব্যানন। অফিসের ভেতর ঢুকল। নীরব ঘরটা যেন অনুচ্চারিত জিজ্ঞাসা নিয়ে একাকী ভাবনায় ডুবে আছে। দুটো সেলেরই দরজা খোলা। ডেস্কের সামনে দাঁড়ালো ব্যানন। মনে হলো এখনো ডেস্কের পেছনে বসে আছে মার্টিন হেড। বুকের কাছে হাত নিয়ে মার্শালের ব্যাজটা ডোলে আরো চকচক করছে। লুইস হেড যখন অফিসে ঢুকলো তখনও ডেস্কের সামনে চুপ করে দাঁড়িয়ে আছে ব্যানন। ব্যাননকে দেখে মুহূর্তের 10 ভাগের 1 ভাগ সময়ের জন্য চমকালো লুইস, যেন চোখের সামনে ভূত দেখেছে। ঠোঁট একটু ফাঁক হয়ে গেল, ঝুলে পড়ল সরু সিগারটা। নিষ্পলক তাকিয়ে আছে ব্যানন। অফিসের থমথমে নীরবতা। কি খবর জেমস? নীরবতা ভাঙল ব্যানন। ওরা মার্টিনকে মেরে ফেলেছে, থমকানো গলায় বলল লিউইস। ক্লাব পরা হাতটা আনমনে ডলছে পিস্তলের বাটে। গোলাগুলির সময় আমি ছিলাম না, না হলে ওকে সাহায্য করতে পারতাম। ব্ল্যাকজ্যাক তোমাকে খুঁজছে। তোমার পরিচয় জানে ও। তোমাকে না পেয়ে মার্টিনকে খুন করেছে। শুনেছি, গম্ভীর স্বরে বলল ব্যানন। ভ্রু কুঁচকে গেল। মার্টিন তোমার উপর ভরসা করেছিল। কোথায় ছিলে তুমি? বিস্ময় কেটে গেছে লিউইসের। ব্যাননের চোখে তাকাতে অস্বস্তি হচ্ছে না। শ্রাগ করল। আমি হোটেলে ফিরে গিয়েছিলাম। ব্ল্যাকজ্যাক এত জলদি শহরে ফিরবে সেটা ভাবিনি। কিছুটা কৈফিয়তে সুরে বলল। দূরে সরে থাকতে পারত হেড, যেচে পরে বিপদ ডেকে এনেছে সে। বিপদের মোকাবেলা করা ওর দায়িত্ব ছিল, লুইসকে মনে করিয়ে দিল গম্ভীর ব্যানন। মার্শালের ব্যাচ পড়ার পরপরেই ব্ল্যাকজ্যাকের মুখোমুখি হওয়া কর্তব্য ছিল। নিজের দায়িত্ব সাধ্যমতো পালন করেছে মার্টিন। টিটকারির হাসি হাসল লুইস। সেক্ষেত্রে বলতে হয় কাজটা নেওয়া তার উচিত হয়নি। ভালো করে সে জানত ব্ল্যাকজ্যাকের মুখোমুখি হবার মতো ফাস্ট সে না। সাধ্যমতো চেষ্টা করেছে ও। ব্যাননের কথাটা ধমকের মতো শোনাল। চেষ্টা করতে গিয়ে খুন হয়েছে, তীক্ষ্ণ স্বরে বলল লিউইস। ব্ল্যাকজ্যাকের মোকাবেলা করা তো তোমার দায়িত্ব, তাই না? হ্যাঁ, আমারও দায়িত্ব। যুবককে একদৃষ্টিতে কিছুক্ষণ দেখল ব্যানন। তুমি বলেছিলে প্রতিশোধ নিতে চাও। জন ওয়েন তোমার ভাই ছিল। ভাইয়ের হত্যার বদলা নেবার যে তীব্র আকাঙ্ক্ষা তোমার মধ্যে দেখেছিলাম, সেটা কি এখনো আছে? আছে। ঠোঁট বাঁকা করল লিউইস। কিন্তু কাজটা আমি আমার পদ্ধতিতে সারব। মাথা গরম করে ব্ল্যাকজ্যাকের মুখোমুখি হবার কোনো মানে নেই। আমি পিস্তলে অত দ্রুত নই। প্রতিশোধ নেবার পাশাপাশি বেঁচে থাকার ইচ্ছেও কম নেই আমার। তোমার আর আমার পদ্ধতি মিলবে না। তাহলে লেজ গুটিয়ে গর্তে ঢুকে পড়ো, থমথমে গলায় বলল ব্যানন। মার্টিন হেডের অসমাপ্ত কাজটা আমিই শেষ করব। দরজার দিকে পা বাড়ালো ও। কোথায় যাচ্ছ? তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করল লিউইস। ব্রিজ পার হয়ে নতুন শহরে। ব্ল্যাকজ্যাক আমাকে খুঁজছে, তাকে আর দেরি করিয়ে দেব না। আমি নিজে যাচ্ছি ওকে খুঁজে বের করতে। অদ্ভুত একটা আলো জ্বলে উঠল লিউইসের চোখে। কিসের যেন হিসাব মেলালো মনে মনে। আগে হোক পরে হোক ঝুঁকিটা নিতেই হবে। মুখ খুলল এবার। আমি বলেছিলাম তোমাকে সাহায্য করব, মত পাল্টাইনি আমি। তুমি তো আর মার্টিন হেড নও। যদি কেউ ব্ল্যাকজ্যাককে হারাতে পারে, সে তুমি। ধন্যবাদ, শুকনো গলায় বলল ব্যানন। আমিও তোমার সঙ্গে আসছি। সিদ্ধান্তটা জানিয়ে দিল লিউইস। ব্যাননের জরিপের সামনে আড়ষ্ট বোধ করছে সে। ব্যানন চুপ করে তাকিয়ে আছে দেখে জিজ্ঞেস করল, তোমার কোনো আপত্তি নেই তো? ডেস্কের পেছনে চলে এলো ব্যানন। ড্রয়ার খুলল। একটু খুঁজতেই পেয়ে গেল যা খুঁজছিল, ডেপুটির ব্যাজ। ব্যাজটা লিউইসের দিকে বাড়িয়ে দিল ও বলল, কাজটা আইনসঙ্গতভাবেই সারব আমরা। ব্যাজ পরে মারা গিয়েছিল মার্টিন হেড। আশা করছি তোমার ভাগ্যটা তার চেয়ে ভালো হবে। অদ্ভুত একটা খেলনার দিকে বাচ্চারা যেভাবে তাকায়, সেভাবে ব্যাজটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল লিউইস। ঠোঁটের কোণে হাসল। পরিস্থিতিটা হাস্যকর মনে হচ্ছে তার কাছে। আইনের ব্যাজ পরে গান ফাইটারদের সঙ্গে গোলাগুলি করবে সে। কোটের বুকে ব্যাজটা গেঁথে নিল লিউইস। মার্টিন হেডের প্রতি সম্মান দেখাতে নিজে মার্শালের ব্যাজ পড়ল ব্যানন। আড়ষ্ট গলায় বলল, চলো, আজ রাতের আগেই অনেক কাজ সারতে হবে আমাকে।
শেরিফের অফিসের সামনে মেলভিন আর কার্লসনের নেতৃত্বে ছোটখাটো একটা জটলা করে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন নিরীহ শহরবাসী। ব্যানন আর লিউইস ল অফিস থেকে বের হতেই এগিয়ে এলো কার্লসন 2 কদম। ব্যাননের বুকে আটা ম্যাচটা আঙ্গুল তুলে দেখালো সে। কি ব্যাপার, মস্করা করছো তোমরা? মাথা নাড়ল গম্ভীর ব্যানন। না, মস্করা না, আগে বলা সম্ভব ছিল না। আসলে আমি এসেছি ইউএস মার্শাল অফিস থেকে। আমাকে পাঠিয়েছে ওরা অন্য কাজে, কিন্তু সেই কাজ আর এখন যে কাজ করতে যাচ্ছি দুটোর মধ্যে সম্পর্ক আছে। ব্যানন, রক ব্যানন, বিড়বিড় করল কার্লসন। তারপর গলা চড়ে গেল তার। তাই তো বলি, নামটা পরিচিত লাগছিল কেন? শেরিফ জন ওয়েনের মুখে শুনেছি তোমার নাম। লিউইসকে দেখালো সে। এও কি ইউএস মার্শালের অফিস থেকে এসেছে? না, ও আমার সঙ্গে আছে। বেজগুলো ব্যবহার করতে পারি তো? অবশ্যই। খুশি দেখালো কার্লসনকে। ভাবছে এবার শহরে জেকে বসা সমস্যার একটা হিল্লে হয়ে যাবে। একপাশে সরে এগোবার পথ করে দিল সে। স্পিডির পিঠে উঠল ব্যানন। ওর দেখা দেখি নিজের স্যাডলে চাপল লিউইস। যাচ্ছ কোথায়? পেছন থেকে জানতে চাইল কার্লসন। গে ডগ সেলুনে, ওখানে ব্ল্যাকজক থাকে শুনেছি। পাশাপাশি এগোচ্ছে লিউইস আর ব্যাননের ঘোড়া। পায়ে হেঁটে ওদের পিছু পিছু চলল সবাই। বুঝতে বাকি নেই কারোরই, ফুলটনের ভাগ্য আজ নির্ধারিত হয়ে যাবে। গে ডগ সেলুনের নামটাই শুধু গে। আনন্দের লেশমাত্র নেই সেলুনটায়। সস্তা মদ বেচা হয়, তাস খেলোয়াড়দের জন্য কয়েকটা টেবিল ফেলা আছে অযত্নে। ব্যাস, হেই সেলুন। দুপাশের বাড়িগুলো খালি। রেল রোডের সঙ্গে সঙ্গে ভালো মানুষ যারা বুক ভরা আশা নিয়ে এসেছিল, শেরিফ ওয়েন মারা যাবার পর বাজের লোকগুলোর জ্বালাতনে টিকতে না পেরে নতুন শহর ছেড়ে চলে গেছে তারা। টেবিলে ঝুঁকে সলিটিয়ার খেলছিল ব্ল্যাকজ্যাক স্মিথ। এমন সময় সেলুনে ঢুকল রেড স্লেটার। তাকদার পরিবেশের সঙ্গে নিয়ে এসেছে সে। লেফ আর বিপসকে পাশ কাটিয়ে ব্ল্যাকজ্যাকের পাশে দাঁড়ালো। তুমি যা বলেছিলে ঠিক তাই হয়েছে। ব্রিজ পার হয়ে আসছে ব্যানন। অন্যমনস্কভাবে মাথা দুলালো ব্ল্যাকজ্যাক। কালো জ্যাকটা আস্তে করে বসালো লাল কুইনের তলায়। তারপর হাতে তাস রেখে দিয়ে আস্তে আস্তে টেবিল ছেড়ে উঠল। ভাব দেখে মনে হলো একটু পরে এসে আবার খেলা শুরু করবে। একবার নাম হয়ে গেলে তাকে খোঁজাও, বলল সে নিচু স্বরে। তাকে আসতেই হবে নিজের নাম রক্ষা করতে। গান বেল্ট ঠিক করল, সঙ্গীদের চোখের ইশারায় দরজা দেখালো। আর্টের ঘরটা রক্তে ভরার কোনো দরকার নেই, বাইরে চলো সবাই। ব্ল্যাকজ্যাকের পিছু নিয়ে দরজার দিকে পা বাড়ালো লেফ, বিপস আর রেড স্লেটার। সিঁড়ির শেষ ধাপে থামল ব্ল্যাকজ্যাক। ব্রিজের নিচে তাকালো। ব্রিজ পার হয়ে এগিয়ে আসছে দুজন অশ্বারোহী, ব্যানন আর লিউইস। তাদের পেছনে দল বেঁধে হেঁটে আসছে বেশ কয়েকজন লোক। দর্শকরা দেখতে চায় কি ঘটে। রক ব্যাননের নাম আছে পিস্তলবাজ হিসেবে। তাকে ছোট করে দেখার কোনো উপায় নেই। ছোট করে দেখছে না ব্ল্যাকজ্যাক, তবে নিজের উপর বিশ্বাস আছে তার। জানে কতটা কি করতে পারে ও 6 গান দিয়ে। এই মুহূর্তে খেয়াল করল ব্যাননের ওপর কোনো রাগ নেই তার। রূপকে ব্যানন খুন করেছে, ব্যাননকে সে এখন শেষ করে দেবে। চুকে গেল হিসাব। পেছন থেকে লেভ জিজ্ঞেস করল, ব্যাননের সঙ্গে জোকারটা কে বস? চোখ শুরু করে দেখল ব্ল্যাকজ্যাক। কাঁধ ঝাঁকালো। চিনি না, তোমরা ওকে সামলাও, আমি ব্যাননকে নেব। রাস্তায় নামল সে। তার দুপাশে ছড়িয়ে অবস্থান নিল 3 সঙ্গী। 100 গজ দূরে আছে 2 অশ্বারোহী। ওখানে মারা গেছে মার্টিন হেড। স্পিডিকে থামিয়ে নেমে পড়ল ব্যানন। তার পাশে দাঁড়ালো লিউইস। কোনো কথা হলো না দুজনের। বলার মতো কিছু নেই। এখন কি ঘটবে সেটা ওরা দুজনেই জানে। দুপক্ষ ধীরে ধীরে পরস্পরের দিকে এগুচ্ছে। তাদের মাঝখানে ছোট্ট একটা ডুবায় শতরঙ্গা ঝিলিক দিচ্ছে সূর্য। অন্যদের চেয়ে সামান্য এগিয়ে আছে ব্ল্যাকজ্যাক স্মিথ। একটু কুঁজু হয়ে হাঁটছে। ভ্রু কুঁচকে ব্যাননের হাতের দিকে পূর্ণ মনোযোগ দিল সে। গানফাইট ব্ল্যাকজ্যাকের কাছে কিছুই নয়। এরকম অন্তত 100 বার গানফাইট করেছে সে। ধীর পায়ে হাঁটছে ব্যানন। ও জানে ব্ল্যাকজ্যাক স্মিথ অত্যন্ত চালু চাক্কা। কতটা চালু সেটা একটু পরে বোঝা যাবে। অনিশ্চয়তা, ভয় বা গর্ব কোনোটাই অনুভব করছে না ও। শুধু তিক্তমন ভাবছে যা ঘটার তাড়াতাড়ি ঘটুক। দূরত্ব 50 গজে নেমে আসতেই ব্ল্যাকজ্যাক একটু সিধে হলো। ওটাই সংকেত। ড্র করল ব্যানন।
বুকে পরপর দুটো ধাক্কা খেল ব্ল্যাকজ্যাক। একটা গুলি করল সে, ব্যাননের কাঁধের উপর দিয়ে বাতাস কেটে বেরিয়ে গেল বুলেট। ঝাঁকি খেয়ে থমকে দাঁড়ালো ব্ল্যাকজ্যাক। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। বিস্ময়ের ছাপ পড়ল বিস্ফারিত দু চোখে। এক পা সামনে বাড়ল, আঙ্গুলের চাপ লেগে গুলি বেরিয়ে গেল। পায়ের কাছে কাদায় মাথা খুলল বুলেট। ধপাস করে কাদায় পড়ে গেল ব্ল্যাকজ্যাক। লিউইস আর তার প্রতিপক্ষ দুই দলেই দ্বিধায় ভুগছিল। ব্ল্যাকজ্যাক পড়ে যেতেই সচেতন হয়ে উঠল তারা। এবার যার যার অস্ত্রের ছুবল মারল তাদের হাত। ব্যাননের তৃতীয় গুলিতে আতপাক ঘুরে মাটিতে পড়ে গেল রেড স্লেটার। হৃৎপিণ্ড ফুটো হয়ে গেছে তার। লিউইসের গুলি বুকে নিয়ে চিত হয়ে মাটিতে আছড়ে পড়ল ল্যাফ। মারাত্মক আহত, বাঁচবে না। সবার চেয়ে ধীর বিপস। এখনও অস্ত্র বের করতে পারেনি সে। অস্ত্রের বাটে হাত ছুঁয়েছে শুধু। সঙ্গীদের পরিণতি দেখে মাথার উপর হাত তুলে বিবশ হয়ে দাঁড়িয়ে থাকল বিপস। রাস্তায় জমা পানি রক্তে লাল হয়ে উঠেছে। মাত্র 30 সেকেন্ডে শেষ হয়ে গেল এত বড় একটা গান ফাইট। কুঁজো হয়ে এখনও দাঁড়িয়ে আছে লিউইস। অস্ত্রের নল থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। বিস্ফারিত চোখে পরাজিত প্রতিপক্ষকে দেখছে। দ্রুত নিজেকে সামলে নিল সে। ব্যাননের দিকে ফিরে দেখল অস্ত্র খাপে পড়েনি ব্যানন। ব্যাননের অস্ত্রটা আলগাভাবে হাতে ধরা, নলটা তাক হয়ে আছে ওর দিকেই। ব্যাননের চেহারায় কোনো অনুভূতির ছাপ দেখল না লিউইস। সহজ হওয়ার জন্য বলল, শেষ পর্যন্ত তোমাকে খুঁজে পেল ব্ল্যাকজ্যাক। অস্ত্র খাপে পড়ল সে, যেন ব্যাপারটা খেয়াল করেনি এমন একটা ভঙ্গিতে এতক্ষণে হোলস্টারের অস্ত্র পড়ল ব্যানন। বাকি কাজটা আমাকে শেষ করতে হবে, বলল গম্ভীর গলায়। তুমি কি আমার সঙ্গী হবে? হাসল লিউইস। সরু ঠোঁট প্রসারিত হল। বিড়বিড় করে বলল, অবশ্যই হব। আমাকে বেঁধে রেখেও খসাতে পারবে না তুমি, ব্যানন। ঘোড়ায় উঠে রাস্তায় দাঁড়ানো লোকগুলোর পাশ কাটালো ওরা। কয়েকজন তাকালো ওদের দিকে, কিন্তু বেশিক্ষণ নয়। বিপসকে বেঁধে ফেলেছে অতি উৎসাহিত কয়েকজন, সেদিকেই বেশিরভাগের নজর। পশ্চিমে টিলার মাথায় চড়ে বসেছে সূর্য। আকাশের কিছু সাদা মেঘ ছিল, এখন ওগুলোকে কমলা গোলাপি দেখাচ্ছে। এগিয়ে চলেছে ব্যানন আর লিউইস। ওদের সামনে রুক্ষ অনুর্বর ভূমি আর পাথরে ভরা খাদ। 20 মাইল দূরে টিলার গা কেটে পথ করেছে রেড ক্যানিয়ন। ওদের সরাসরি সামনে একটা টিলা মাথা হেলিয়ে দাঁড়িয়ে আছে। ওটার গায়ে এখানে ওখানে ঝোপঝাড় জন্মেছে। সরু একটা গালি টিলাটার গায়ে নখের আকৃতি নিয়ে ভেতরে ঢুকেছে। এই রিজেই পরি দেখেছিল বার্ড ফলি। সময় হয়ে গেছে, সিদ্ধান্ত নিল ব্যানন। ওর সামান্য ইশারায় লিউইসের ঘোড়াটার গায়ে ধাক্কা দিল স্পিডি। লিউইস ও প্রস্তুত ছিল। সে কিছু বুঝে ওঠার আগে ব্যাননের হাতে বেরিয়ে এলো 6 গান। অস্ত্রটা লিউইসের বুকে তাক করল সে। কি হলো? থমকানো গলায় বলল লিউইস। কি ব্যাপার? চুপ, ধমক দিয়ে তাকে থামিয়ে দিল ব্যানন। কাত হয়ে লিউইসের অস্ত্রটা হোলস্টার থেকে বের করে নিল। সিলিন্ডার খুলে গুলি বের করে রিভলভারটা আবার ফিরিয়ে দিল ফ্যাকাশে হয়ে যাওয়া গানম্যানের হাতে। স্বস্তির শ্বাস ছেড়ে বলল, ভীমরুলের চাকে হাত দেওয়ার আগে গ্লাভস পরে নেওয়া উচিত ছিল। রাগে বিকৃত চেহারায় বলল লিউইস। এখন কি কৌতুক করার সময় ব্যানন? কাঁপা কাঁপা গলা। ব্ল্যাকজ্যাকের বিরুদ্ধে লড়াইয়ের সময় তোমার পাশে দাঁড়িয়েছি আমি। হ্যাঁ, তা দাঁড়িয়েছ, সায় দিল ব্যানন। কোনো খোঁত রাখনি, কিন্তু আমি খেয়াল করেছি ব্ল্যাকজ্যাকের সঙ্গে আমার গান ফাইটের আগে অস্ত্রের দিকে হাত বাড়াওনি তুমি। তুমি কি পাগল হয়ে গেলে? কি যাতে বলছো? ব্ল্যাকজ্যাক আমার ভাইকে খুন করেছে। জন ওয়েনের কোনো ভাই ছিল না। লিউইসকে থামিয়ে দিয়ে ব্যানন এক কথায় বলল, আমি জানি না তুমি আসলে কে। মার্টিনকে কিভাবে প্রতারিত করেছিলে সেটা আমার কোনো জানা নেই, কিন্তু তুমি জন ওয়েনের ভাই নও। হ্যাঁ, তা হয়তো নই, বিড়বিড় করল লুইস, কিন্তু তাতে কি? জন ওয়েনের ভাই না হতে পারি, কিন্তু আমার বিরুদ্ধে তো আর কোনো অভিযোগও নেই। মিথ্যে পরিচয় অনেকে দেয়, আমি দিয়েছি। শহরে অন্তত 20 জন বলবে যে ব্ল্যাকজ্যাকের বিরুদ্ধে তোমাকে আমি সহায়তা করেছি। লিউইসের গ্লাভ পরা হাতের উপর দৃষ্টি স্থির হল ব্যাননের। গ্লাভটা খুলো দেখি। কেন? আমার ধারণা ভিকি ক্যান্সকে তুমি খুন করেছ। তুমি গুলি করবে আমাকে? প্রয়োজন হলে, এছাড়া আর কোনো উপায় না দেখলে
আমি ভুলিনি, একজন বয়স্ক মহিলাকে শ্বাসরুদ্ধ করে মেরেছ তুমি। বার্ট ফোলি আর তার বন্ধুকেও কোনো সুযোগ দাওনি। তোমাকে খুন করতে পারলে মানুষদের একটা উপকার করা হয়। দয়া মায়া লিউইসের নেই? অন্য কেউ সে এভাবে বিচার করে। ব্যাননের কথা বিশ্বাস করল সে। স্যাডলে ঢিল হয়ে গেল তার শরীর। ঠিক আছে, বিড়বিড় করে বলল, তোমার কথা মতোই কাজ হবে। সরু খাটটার ভেতরে ঢুকতেই প্রহরী দেখা গেল উপরে। একজন হাফ ব্রিড, হাতে একটা রাইফেল। অপরদিকে তাকিয়ে হাত নাড়ল লিউইস। হোসে, আমি একজন বন্দী নিয়ে এসেছি। হাত নেড়ে এগিয়ে যেতে বলল প্রহরী। আঁকাবাঁকা খাট ধরে সামনে চলল দুজন। খাটটা শেষ হতেই বোলের মতো একটা উপত্যকায় হাজির হলো ওরা। চারপাশে পাথরের উঁচু উঁচু টিলা। এটাই ফোলির বলা সেই স্প্যানিশ ক্যাম্প। উপত্যকার শেষে অ্যাডোবের বাড়িঘর দেখা গেল। টিলার গায়ে অনেক গর্ত। ওগুলো মাইনের মুখ। বড় বাড়িটার উঠোনে 4 জন মানুষ দাঁড়িয়ে আছে। বাড়িটাকে কিছুদিন আগে বসবাস উপযোগী করে তোলা হয়েছে, সেটা বোঝা যাচ্ছে নতুন রং দেখে। 4 জনের 3 জনই মহিলা। চতুর্থ জন ভারী আকৃতির এক প্রৌঢ়। বিরাট একটা সম্ব্রেরো তার মাথায়, বিব্রত একটা ভাব তার চেহারায়। চুপ করে দাঁড়িয়ে থাকল। তার কোটের পকেট থেকে বের হওয়া ঘড়ির সোনার চেন ঝিকঝিক করে উঠল পরন্ত সূর্যের আলোয়। কোনো সমস্যা? সমস্যা একটা না দুইটা, ম্যাম, অনেক সমস্যা, বলল ব্যানন। পরে স্বামীর কাছে শুনো, সেটাই ভালো হবে। আমি এখানে এসেছি ওকে অস্টিনে নিয়ে যেতে। স্টকহোল্ডের প্রশ্নের জবাব দিতে হবে ওকে। কেন সে নিজের তৈরি রেলরোড নিজের হাতে ধ্বংস করেছিল সেটা জানাতে হবে। কর্কশ্বরে ফিসফিস করে উঠল লংলেকার। তুমি জানো? শ্রাক করল ব্যানন। 2 2 4 মিলিয়েছি আমি। টেলিগ্রাফ পাবার পর সব পরিষ্কার হয়ে গেল। ফলি নামের এক মাইনার তোমার মেয়েকে দেখেছিল সাদা ঘোড়ার পিঠে। সবাইকে তুমি বলেছ তোমার স্ত্রী আর মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। তোমাকে হুমকি দিচ্ছে তারা রেলরোডের কাজ বন্ধ না করলে শ্রীকন্যাকে মেরে ফেলা হবে। কিন্তু ফলির কথার সঙ্গে এসব মেলে না। ও যাকে দেখেছিল সে মুক্ত ছিল, বেড়াতে বের হয়েছিল। কাঁধ ঝুঁকে পড়ল লংলেকারের। আমি ভেবেছিলাম তোমাকে শেষ করা হয়ে গেছে, বলল হতাশ গলায়। লিউইস বলেছিল ও তোমাকে মেরে ফেলেছে। স্ত্রীর চেহারায় আতঙ্কের ছাপ খেয়াল করল না লোকটা। ইউএস মার্শাল অফিস থেকে যখন জানলাম তোমাকে ফুলটনে পাঠানো হচ্ছে, তখন আমার আর কোনো উপায় ছিল না চরম ব্যবস্থা নেওয়া ছাড়া। ব্ল্যাকজ্যাক কাজটা নাও করতে পারে, সেজন্য লিউইসকে আমি তোমার সঙ্গে আসতে বলি। আমার হাতে সেরা তাস ছিল ও। ক্রিস? অবিশ্বাস্য মাখাসরে কোনো মতে বলতে পারল ভদ্রমহিলা। কি বলছো তুমি এসব? আমাকে তুমি বলেছ কারা যেন হুমকি দিচ্ছে আমাদের কিডন্যাপ করবে, তাই আমাদেরকে এখানে লুকিয়ে থাকা আপাতত নিরাপদ। বলেছিলে মাত্র কয়েকদিনের জন্য আমরা এখানে থাকব। রেলরোডের ঝামেলা মিটে গেলে সব ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারছি না। সব ঠিকই থাকতো, কর্কশ গলায় বলল লংলেখান। আমি ভেবেছিলাম টাকা নিয়ে মেক্সিকো বা ব্রাজিলে চলে যাব। ওখানে টাকার জোরে ছোটখাটো একটা সাম্রাজ্য গড়ে তুলব। কিছুই হলো না। $500,000, বলল ফিসফিস করে। ডেজার্ট লাইন বন্ধ হয়ে গেলে স্টক হোল্ডারদের $500,000 আমার পকেটে চলে আসতো। কি করে? সবাই তো আর চোখ বুঝে থাকতো না। ঠিকই প্রশ্ন উঠত। পরিস্থিতি এত ঘোলা না করে, এতক্ষণ জখমের পথে না গিয়ে এমনিতেই তো টাকা মেরে পালাতে পারতে তুমি। পার্টনারদের সই ছাড়া শেয়ার হোল্ডারদের টাকা আমার হাতে আসতো না। মাথা নাড়ল লংলেকার। ট্র্যাকটাউনে আমি 5 গুণ লোক বেশি লাগিয়েছি। পার্টনারদের দেখিয়েছি 500 গুণ লোক। পার্টনারদের সই নিয়ে বেতন তুলে নিয়েছি, অথচ মজুদদের দেইনি। ডাকাতি হয়েছে, বেতন সব এসেছে আমার পকেটে। জমির কেনার টাকা, বেতনের টাকা সব আমার হাতে যেত। ডেজার্ট ল্যান্ড শেষ হয়ে গেলে কেউ আমাকে দায়ী করতে পারত না। ব্ল্যাকজ্যাক মুখ খোলায় আগে শেষ করে দিতাম ওকে। একটা চিঠি লিখে রেখেছি। সবাই জানতো রেল লাইনের কাজে ব্যর্থ হয়ে নিঃস্ব আমি চলে এসেছি হতাশ হয়ে। ব্ল্যাকজ্যাকের মৃত্যুর পর বউ আর বাচ্চা ফেরত পেয়েছি। কোথাও কোনো অসুবিধা হতো না। দক্ষিণ আমেরিকার কোথায় গেছি তার হদিশও বের করতে পারত না কেউই। নিষ্কম্প অনুত্তেজিত স্বরে প্রশ্ন করল ব্যানন। ভিকি ক্যান্সকে কেন খুন করেছিলে? কি দোষ করেছিল সে? মাথা নাড়ল লংলেকার। না, ওকে আমি সরিয়ে দিতে চেয়েছিলাম, মারতে চাইনি। লিউইস ঝুঁকি না নিয়ে ওকে মেরে ফেলেছে। আমি ওকে ভালোবাসতাম। হঠাৎ করে ঘোড়া ফিরিয়ে স্পিডিকে ঠেলা দিয়ে বসল লিউইস।
একটানে বুট থেকে বের করে আনলো রাইফেলটা। ব্যারেল ঘোরাতে শুরু করলো। ডান হাতে বোল্ট টেনে চেম্বারে গুলি ঢোকাচ্ছে, বাম হাত উঁচু করেছে ব্যারেল। দ্বিধা না করে গুলি করল ব্যানন। এক গুলিতে কপালটা চৌচির হয়ে গেল লুইসের। আস্তে করে স্যাডলে কাত হল সে, পিছলে পড়ে গেল ঘোড়ার পিঠ থেকে। তার দেহের পতনে ধুলো উড়ল উঠানে। আত্মচিৎকার জুড়ে দিল ক্রিসের স্ত্রী, কন্যা আর ইন্ডিয়ান কাজের মেয়ে। কাছে চলে এসেছে হোসে, রাইফেলটা উঁচু করতে শুরু করেছে। তার ঘোড়ার পায়ের কাছে একটা গুলি করল ব্যানন। ক্রিস, মানা করো ওকে, নইলে মরবে লোকটা, সতর্ক করে দিল। লংলেকার কিছু বলার আগেই জায়গায় ঘোড়া থামিয়ে ফেলল হোসে। রাইফেলটা বুটে রেখে দিল। লিউইসের পরিণতি দেখেছে সে। চুপ করে দাঁড়িয়ে আছে ক্রিস লংলেখার, মুখটা ফ্যাকাশে। ভাগ্য নিয়ে জুয়া খেলেছিল সে, হেরে গেছে শেষ দানে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে তার স্ত্রী। খারাপ লেগে উঠল ব্যাননের। মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেবার চেষ্টা করছে মেয়ে, নিজেও কাঁদছে নিঃশব্দে। জয় পরাজয় নির্ধারিত হয়ে গেছে। কোলটা হোলস্টারে রেখে দিল ব্যানন। নিচু ক্লান্ত স্বরে বলল, হোস্টিন অনেক দূরে ক্রিস, আমার মনে হয় রওনা হওয়ার দরকার আমাদের। দীর্ঘশ্বাস ফেল লংলেকার, আস্তে আস্তে মাথা দোলাল। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন ওয়েস্টার্ন সিরিজ থেকে গল্প শেষ জংশনের 7ম পর্ব। 7ম পর্বের মাধ্যমে পুরো গল্প আমি এখানেই শেষ করছি। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন, সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।